আসসালামু আলাইকুম। আজ ২৬ জুলাই। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কেন কড়া অবস্থান নিলেন মমতা? ছাত্রদের আমি রাজাকার বলিনি, জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হঠাৎ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিল, এ নিয়ে বিশ্লেষণ করছে একটি মহল। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, কিন্তু তিনি কোটা আন্দোলন নিয়ে যে মন্তব্য করেছেন তা অনাকাঙ্ক্ষিত। মূলত বাংলাদেশে কোটা আন্দোলনকারীরা রাজপথে একের পর এক নিহত হলে এক কড়া প্রতিক্রিয়া দিয়ে মমতা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বাংলাদেশের বিপদে পড়া মানুষ আশ্রয় চাইলে আমরা অবশ্যই তাদের সাহায্য করব। পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গেও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা তুমুল প্রতিবাদ করেছে, অনেকে গ্রেফতারও হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাংলাদেশের আন্দোলনকারীদের পক্ষ নিয়েছেন। পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা আরও বলছেন, মমতা নিজেও আন্দোলন ও লড়াই সংগ্রাম করে উঠে আসা রাজনীতিক, ফলে ছাত্রদের নিহত হওয়ার ঘটনা তাকে দারুণভাবে স্পর্শ করেছে বলেই মনে হয়। অন্যদিকে বিজেপি সমর্থিত একটি গ্রুপ বলছেন, মমতা মূলত তার দল তৃণমূল কংগ্রেসে যুক্ত থাকা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানের দ্বারা প্রভাবিত হয়ে এরকম বক্তব্য দিয়েছেন। আহমেদ হাসান ইমরান পশ্চিমবঙ্গের রাজ্যসভার এমপি ছিলেন। বাংলাদেশের অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে এমন অভিযোগ করে বিজেপিপন্থী ওই গ্রুপটি জানায়, আহমেদ হাসান ইমরান বাংলাদেশের বিরোধী দলের মুখপাত্র, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ভারত প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন। এসব কারণে ইমরান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভাবিত করতে পারে। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এসব অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বনেত্রী, তিনি মানবতার পক্ষে সবসময় অবস্থান নেন বলেই বাংলাদেশের অসহায় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দিল্লির কাছে ক্ষোভ জানিয়েছিল ঢাকা। এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দেয় দিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বিষয়টি স্বীকার করেছেন। মমতাকেও কার্যত সংবিধানের উদ্ধৃত দিয়ে জানানো হয়েছে যে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার রাজ্যকে দেয়নি। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে। তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টে যেমনটা দেখেছেন খানিকটা সেরকমই। ধর্মতলায় গত ২১ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এ বিষয়ে জাতিসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদেরকে আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন, যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত, আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, এবার তারা আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পায়তারা করছে তারা। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট সংঘাত দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনিভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে তারা।
এছাড়া নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান করতে, আন্দোলনকারীদের উপর সহিংস দমন পীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার উপর সকল ধরনের বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার বিশ্লেষণ করে একটি প্রতিবেদনে এসব কথা জানায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক এই সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশ থেকে পাওয়া সীমিত তথ্য দেশটির মানবাধিকার পর্যবেক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে ক্রমবর্ধমান পরিস্থিতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিবাদ বিক্ষোভের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহারের 3টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডিপ্রোজ মুচেনা বলেছেন, বাংলাদেশ থেকে সামনে আসা ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রমাগত যাচাই ও বিশ্লেষণ ভয়াবহ চিত্র সামনে তুলে ধরছে। অতীতে বাংলাদেশ সরকার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মানবাধিকার বিষয়ক ভয়াবহ রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবও মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় ইন্টারনেট ও সক্রিয় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে এবং যোগাযোগ বিধি নিষেধের কারণে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা খুবই কম। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইন্টারনেট বন্ধের কারণে দেশের বাইরে আসা সীমিত তথ্য মানবাধিকার পর্যবেক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ডিপ্রোজ মুচেনা আরও বলেছেন, বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোকে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে, এই সহিংস দমন পীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে সমস্ত যোগাযোগ বিধিনিষেধ প্রত্যাহার করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাভার, ব্র্যাক ইউনিভার্সিটি এবং রামপুরার ডিআইটি রোডে বিক্ষোভের ভিডিও যাচাই করেছে বলে জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, সমাবেশে পুলিশিং বা দায়িত্ব পালনের সময় আগ্নেয়াস্ত্র কোনো উপযুক্ত হাতিয়ার হতে পারে না। মৃত্যু বা গুরুতর আঘাতের বিষয়ে আসন্ন হুমকির মোকাবেলা করার জন্য কঠোরভাবে প্রয়োজন হলেই কেবল এসব অস্ত্র ব্যবহার করা উচিত। ডিপ্রোজ মুচেনা বলেছেন, কর্তৃপক্ষকে অবিলম্বে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ প্রত্যাহার করতে হবে, সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি সচল করতে হবে এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের বন্ধ করতে হবে। সরকারকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে কারফিউ, বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ এবং ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ ভবিষ্যতে ব্যবহার করা হবে না। এই দমনমূলক ব্যবস্থাগুলো এই বিক্ষোভ এবং ভবিষ্যতের যে কোনো ভিন্ন মতকে চূর্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই সিনিয়র ডিরেক্টর বিপুল সংখ্যক বিক্ষোভকারীর মৃত্যুসহ নিরাপত্তা বাহিনীর সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই সম্পূর্ণরূপে জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেছেন। এছাড়া গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে সংস্থাটি বলছে, কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট আন্দোলন গত 16 জুলাই মারাত্মক আকার ধারণ করে এবং এরপর থেকে অন্তত 200 জন নিহত হয়েছেন, কয়েক হাজার আহত হয়েছেন এবং কমপক্ষে 2500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অর্ধ লক্ষাধিক মানুষকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সর্বশক্তিমান সবচেয়ে অপছন্দ করেন বান্দার অকৃতজ্ঞতাকে। আপনাকে নিয়ামতে ভরপুর একটি জীবন দেবার পরও আপনি যখন অকৃতজ্ঞতা প্রদর্শন করেন, তখন এটাকে কখনোই গ্রহণযোগ্য হিসেবে দেখেন না সর্বশক্তিমান। ঠিক একইভাবে বলা যায়, আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, তাকে দ্বিতীয়বার কখনোই আপনি সুযোগ দেবেন না। কারণ যাদের মনের মধ্যে বিশ্বাসঘাতকতার প্রবণতা থাকে, সেই প্রবণতা যে কোনো সময় আবার জিইয়ে উঠতে পারে, মানে সক্রিয় হতে পারে। সুতরাং একবার বিশ্বাসঘাতকতা করেছে মানে তাকে আজীবন দূরে সরিয়ে দিন বা তার থেকে দূরে থাকুন, পুনরায় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাবেন না। এরকম পরামর্শ কিন্তু বহু মনীষী এই পৃথিবীতে দিয়ে গেছেন, কিন্তু দুঃখ হচ্ছে আমরা একই ভুল বারবার করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা যুদ্ধে চলমান অস্থিরতার মধ্যে কোনো নিয়মের তোয়াক্কা না করেই সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরপর মাসের পর মাস তাদেরকে কারাগারে আটকে রেখে চালাচ্ছে নির্যাতন। এমনই তথ্য দিয়েছে ইসরায়েলে কাজ করা একটি এনজিও। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে বলেছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী অন্তত 91 জন সাংবাদিককে আটক করেছে। এদের মধ্যে এখনও 6 নারী সাংবাদিক সহ 53 জন ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। আটক সাংবাদিকদের মধ্যে গাজার বাসিন্দা সাংবাদিক 16 জন এবং অন্যান্য 17 জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকের তথ্য পেয়েছে এনজিওটি।
তাদের ইসরায়েলের প্রশাসনিক আটক নীতির অধীনে বিচারের মুখোমুখি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভুক্তভোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা হতে পারে। এজন্য মিথ্যা অভিযোগপত্র প্রস্তুত করতে পারে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থা। এনজিওটির তথ্য অনুসারে গত বছরের 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত 9,800 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 590 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 5,400 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 39,200 জন নিহত হয়েছেন। আহত হয়ে হাজারো মানুষ কাতরাচ্ছেন। তাদের অনেকের ভাগ্যে ন্যূনতম চিকিৎসা সেবাও জুটছে না। হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পেও। তবে আসার কথা হলো, গত 19 জুলাই আন্তর্জাতিক বিচার আদালত এক যুগান্তকারী রায় দিয়েছে। রায়ে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায় আদালত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।